তুলিকা দেবীর দুই মেয়ে প্রেরণা এবং শিখা দুজনে পড়াশোনাতে খুবই ভালো। তাদের বাবা মাঠে চাষের কাজ করে এবং মেয়েদেরকে বড় করে তোলার স্বপ্ন দেখে। যদিও তুলিকা দেবীর এসব একেবারেই পছন্দ না। তার ইচ্ছে মেয়েরা পড়াশোনা না করে বাড়ির কাজ শিখুক, যাতে করে বিয়ের পর তাদের সমস্যা পেতে না হয়। এমনই একদিন প্রেরণা তার বাবাকে খাতা কিনে দেওয়ার কথা বলে, যা শুনে তুলিকা দেবী রেগে গিয়ে বলেন, কোনো খাতা বই কিচ্ছু হবে না। তোদের পেছনে টাকা খরচ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এসব ছাইপাস করে কি হবে শুনি? সেই তো পরের বাড়িতে গিয়ে হাতাখুন্তি নাড়তে হবে, টাকাগুলো নষ্ট করবি, আবার পরের বাড়ি চলে যাবি। লাভের লাভ তো কিছুই হবে না। না মা, তুমি ভুল বলছো। আমি আর বোন পড়াশোনা করে চাকরি করব, তোমাদেরকে দেখব, তোমাদের সব কষ্ট কমিয়ে দেব। আরে থাক থাক, তোদের আর অত বড় বড় কথা বলতে হবে না। দুপাতা পড়ে নিয়ে তোরা একেবারে জজ ব্যারিস্টার হয়ে যাবি দেখছি। চাষ আর মেয়ে, তাদের আবার এত বড় বড় স্বপ্ন কিসের? আমি বলে দিয়েছি, তোদের পেছনে না আর একটাও টাকা খরচ করতে যেতে দেব না। তুলিকা দেবীর কথা শুনে প্রেরণার মন খারাপ হয়ে যায়, কিন্তু তাদের বাবা লুকিয়ে লুকিয়ে তাদের জন্য খাতা কিনে আনে এবং বলে, তোমার জন্য আমি খাতা নিয়ে এসেছি, চুপচাপ এগুলো ব্যাগে পুরে নাও। আর তোমার মা না জানতে পারে, জানলে খুব অশান্তি করবে। বাবা, সত্যি সত্যি তোমাদের খুব কষ্ট হয় বলো? আমাদের জন্য তোমরা নিজেদের কোনো শখ ইচ্ছা পূরণ করতে পারো না। এভাবেই দুই বোন পড়াশোনা চালিয়ে যায়। আরো কয়েক বছর কেটে যায় এবং দুই বোন ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তারা কলেজে ভর্তি হওয়ার জন্য চারিদিকে ছোটাছুটি শুরু করে, কিন্তু এদিকে তাদের বাবা হঠাৎ মারা যান। মেয়েরা কান্নাকাটি করে অস্থির হয়ে যায়। ধীরে ধীরে 2 মাস কেটে যায় এবং শিখা তার মাকে বলে, মা, আজ কলেজে ভর্তি হওয়ার শেষ দিন, আজকে কিছু টাকা লাগবে, তুমি কি আমাদেরকে কিছু টাকা দিতে পারবে? এখানে আমি কি টাকার গাছ বসিয়ে রেখেছি তোদের জন্য? গাছটা দাঁড়াবো আর টাকা ঝরে ঝরে পড়বে? হ্যাঁ রে, তোদের লজ্জা নেই? দেখতে পাচ্ছিস তো তোর বাবা আমাকে কি অবস্থায় ফেলে রেখে চলে গেছে। বাড়িতে খাওয়া দাওয়ার কষ্ট, তোদের মাথায় আবার পড়ার ভূত চেপেছে। ওইসব বন্ধ কর, না হলে আমি ওইসব খাতা বই না সব পুড়িয়ে ফেলবো। এভাবেই তুলিকা দেবী তাদেরকে পয়সা দেন না। কয়েকদিন পর তুলিকা দেবীর বড় বোন রচনা দেবী আসেন আর বলেন, তুলিকা, মেয়েদেরকে আর কত পড়াবি শুনি? এত বড় বড় মেয়ে হয়ে গেছে, এদের বিয়ে দিচ্ছিস না কেন রে? পরে কিন্তু কিছু হয়ে গেলে তোকেই সমস্যায় পড়তে হবে। আমি আর একা কোথায় সম্বন্ধ দেখতে যাব দিদি? আমার তো ইচ্ছে তাড়াতাড়ি মেয়ে দুটোকে বিদায় করি, মাথা থেকে আমার বোঝাটা কমবে। বাপ তো নিজের দায়িত্ব পুরো না করেই চলে গেল, আর মেয়েগুলো এদিকে আমার মাথা খাচ্ছে। অত চিন্তা করিস না, আমার নজরে একটা ভালো সম্বন্ধ আছে। 2 ছেলে, তারা ফ্যাক্টরিতে কাজ করে, ভালো রোজগার রে। ওখানে মেয়েদের বিয়ে দিয়ে দে, দেখবি আর ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, আমি তাহলে এদের সাথে একবার কথা বলি। বিয়ের কথা বললেই তো একেবারে মাথায় বাজ পড়ে যায়। তাহলে শোন, এখন আর কিছু বলতে হবে না। যে বাড়িতে বিয়ে হচ্ছে তারা আবার খুব কড়া ঘাতের মানুষ, একেবারে পিটিয়ে ওদেরকে সোজা করে দেবে। পড়াশোনার ভূত না 2 দিনেই ছুটে যাবে। আমিও তো এরকমই পরিবার চাই দিদি। মেয়েদের যত বার বেড়েছে, তাতে করে একটু কড়া শাসনে না রাখলে না হবে না। তুমি বরং ওখানেই কথা বলো, ওখানেই আমি এদের বিয়ে দেব। এদিকে প্রেরণা তার মা এবং মাসির কথা শুনে নেয়। বাবা চলে যাবার পর তারা খুবই অসহায় হয়ে পড়েছিল, তাই এক্ষেত্রেও তাদের কিছু করার ছিল না। কিছুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে যায় এবং তাদের দুজনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। বিয়ের পরে দুই বোন ঘর সংসার সামলাতে থাকে। একদিন তাদের শাশুড়ি তাদেরকে বলে, বৌমা, আমি একটু বাজারে যাচ্ছি, তোমরা এদিকে রান্না বান্না সব সেরে রেখো, কেমন? অনন্যা দেবী চলে যাবার পর প্রেরণা শিখাকে বলে, শিখা, আজকে মা বাজারে গেছেন, চল একবার কলেজে যাই, যদি এখনো অ্যাডমিশনের ব্যাপারটা থাকে। কিন্তু দিদি, মা যদি বাজার থেকে ফিরে চলে আসে আর জানতে পেরে যায়? আরে কিছু হবে না, আসার আগেই আমরা ফিরে আসব। এই বলে দুই বোন টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে আর কলেজে যায় এবং একটু রিকোয়েস্ট করে অ্যাডমিশন করিয়ে নেয়। এরপর বই খাতা কিনে তারা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে তাদের শাশুড়ি আগে থেকেই সেখানে এসে হাজির হয়েছে। কি ব্যাপার বৌমা, আমি চলে যাবার পর তোমরা দুই বোনে কোথায় বেরিয়েছিলে শুনি? আরে কি তোমাদের হাতে এগুলো কি? মা, আসলে আমরা একটু মার্কেটের দিকে গিয়েছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু আপনি তো চলে এলেন, সেজন্য আর দেখা হলো না। এটা আমাদের কিছু কাপড় আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমরা কি কাপড় কিনে এনেছো, কই দেখাও আমাকে দেখি একটু। না না, মানে
ঠিক এমনই সময় অনন্যা দেবীর প্রতিবেশী রিঙ্কু দেবী নতুন একটি রান্না নিয়ে আসেন। অনন্যা দেবী তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যান। শিখা সমস্ত বই খাতা নিয়ে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে রাখেন। পরের দিন থেকে দুই বোন নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লাগে। প্রত্যেকদিন তারা কাজকর্ম সেরে দরজা লাগিয়ে পড়াশোনা করতে থাকে। তাদের স্বামীরা সারাদিন ফ্যাক্টরিতেই থাকতো, তাই তারাও কিছু জানতে পারে না। এভাবেই প্রায় 6 মাস কেটে যায়। তাদের দুই বোনের সেমিস্টার পরীক্ষা শুরু হয়। প্রত্যেকদিন তারা কিছু না কিছু বাহানা করে বাড়ি থেকে বের হতো এবং পরীক্ষা দিয়ে আসতো। শেষ পরীক্ষার দিন তাদের শাশুড়ি একটু সন্দেহ করে এবং বৌমারা বেরোলে সে তাদের পেছন পেছন যায় এবং সমস্ত ব্যাপার বুঝতে পারে। আচ্ছা, তাহলে বৌমারা এসব করছে, এদিকে আমি বা আমার ছেলে কেউ এ ব্যাপারে কিছুই জানি না। আর ছেলেরা আসুক, সবার সামনে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। সন্ধ্যাবেলা পরীক্ষা দিয়ে দুই বোন বাড়ি ফিরে এলে দেখতে পায় তাদের স্বামী এবং শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং সবার মুখ ভীষণ রাগী রাগী। দুই বোনে ভয় পেয়ে যায়। মা, কিছু হয়েছে নাকি? না মানে আপনারা সবাই এভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? কি হয়েছে মানে? তোমরা দুই বোনে কোথায় গিয়েছিলে বলো তো? আমাদেরকে না বলে তোমরা কি করছোটা কি? কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে শুনি? মা, আমরা কারোর সঙ্গে দেখা করতে চাইনি। বিশ্বাস করুন, আমরা উল্টোপাল্টা কোনো কাজ করছি না। আমাদেরকে আপনার এরকম মনে হয়? কি মনে হয় না হয় সেটা পরের কথা। সত্যি সত্যি বলো তো কোথায় গিয়েছিলে? তোমরা কিন্তু কোনো রকমের মিথ্যে কথা বলবে না। শাশুড়ির কথা শুনে দুই বৌমা চাপে পড়ে যায় এবং তারা সবার সামনে তাদের পড়াশোনা করার কথা বলে। সবকিছু শুনে অনন্যা দেবী বলেন, আরে বৌমা, তোমরা তো ভালো কাজ করছো, পড়াশোনা করছো, তাই এতে এত লুকানোর কি ছিল? আরে বাবা, আমার বাড়ির বৌমারা এত বুদ্ধিমতী, তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, এটা তো আমাদের কাছে খুশির খবর। এটা তো লুকানোর কিছু নয় মা। আমি তোমাদেরকে পরীক্ষা দিতে দেখেছি, আসল কথাটা জানার জন্যই তোমাদেরকে ওভাবে বলেছি। অনন্যা দেবীর কথা শুনে দুই বোন একেবারে চমকে ওঠে। তারা কেউ বুঝতেও পারে না যে তাদের শাশুড়ি তাদের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখাবে। দুই বোনের চোখে জল চলে আসে। এরপর তাদের স্বামীরাও তাদেরকে সাপোর্ট করে। এভাবেই শ্বশুরবাড়িতে দুই বোন পড়াশোনা চালিয়ে যায় এবং দেখতে দেখতে 3 বছর কেটে যায়। তারপরে দুই বোন সরকারি বড় চাকরি পায়। একজন আইপিএস অফিসার আর আরেকজন সরকারি হসপিটালের ডাক্তার। তাদের মা যখন মেয়েদের খবর জানতে পারে তখন সে তাদের কাছে ছুটে আসে এবং তার নিজের ভুলটা স্বীকার করে। আমাকে তোরা ক্ষমা করে দে মা। আমি তোদের স্বপ্ন নিয়ে সব সময় তোদেরকে ছোট করেছি, সব সময় তোদেরকে কত কথা শুনিয়েছি, তোদেরকে তোদের স্বপ্ন পূরণ করতে দিইনি। আজ তোরা নিজেদের জেদে নিজেদের স্বপ্ন পূরণ করেছিস। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি রে মা, তোরা আমাকে দয়া করে ক্ষমা করে দে। দুই মেয়ে মাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজ রুবির খুবই খুশির দিন ছিল, কারণ রুবির নরেন নামের একটি ছেলের সঙ্গে আজই বিয়ে হয়েছিল। নরেন তার মা প্রতিমা দেবীর সঙ্গে রাঘবপুর গ্রামে বাস করত। এদিকে রুবিকে দেখতে শুনতে ভালো হওয়ায় তারা বিনাপনেই বিয়ে করে নিয়ে গিয়েছিল। এরপর নববধূ সাজে সে নরেনের বাড়িতে বসেছিল। তখন, এই যে রুবি, তা তোমার কোনো সমস্যা হয়নি তো? মানে যদিও এখানে নতুন জায়গা, তাই কিছু অসুবিধা হলে আমায় জানাবে। না না, সমস্যা কিসের? আমি ওসব নিয়ে চিন্তা ভাবনা করি না। তাহলে বেশ, তুমি একটু বসো, আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। এই বলে নরেন সেখান থেকে চলে যায়। তখন রুবি মনে মনে ভাবে, যাকগে বাবা, গিয়েছে ভালোই হয়েছে। এখন কেন জানি আমার পেটের যন্ত্রণা হচ্ছে, পেটটা একেবারে মোচড় দিয়ে উঠছে। এখন কি হবে কি জানি। আমার তো এখন পাদ মারতেও মন যাচ্ছে। তাই এক কাজ করি, আমি আস্তে করে বাতকর্ম করে ফেলি, তাহলে একটু পেটের যন্ত্রণাটা কমে যাবে। এই বলে রুবি হালকা করে পাদ মারার চেষ্টা করে, কিন্তু তার পেট খারাপ থাকায় নিজের অজান্তেই সে বিছানায় পটি করে ফেলে। যেটা দেখে রুবি বলে, এমা, এটা আমি কি করে ফেললাম? এখন কি করব কি জানি। আমি যেখানে পাদ মারতে গিয়ে পটি করে ফেলেছি। এখন যদি নরেন এ ব্যাপারে কিছু জানতে পেরে যায়, তাহলে তো আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। এখন আমি কি করব? রুবি যখন এসবই ভাবছিল, হঠাৎই সে দরজা ঠোকার আওয়াজ পায় এবং সে নরেনকে সেখানে আসতে দেখে পটির উপরে বালিশ চাপা দিয়ে দেয়।
এরপর নরেন ঘরের মধ্যে এসে বসে এবং রুবির সঙ্গে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে। এরপর নরেন বলে, ওহ, কি গন্ধ বের হচ্ছে! এই, এটা পটির গন্ধ না? কিন্তু এখানে ঘরের মধ্যে গন্ধ কোথা থেকে আসছে? না আসলে মনে হয় জানালা দিয়ে আসছে। জানালাটা খোলা আছে তো, আর আমিও অনেকক্ষণ ধরে গন্ধটা পাচ্ছিলাম। ও হ্যাঁ, তাও হতে পারে। আসলে আমাদের বাড়ির পিছনের দিকে বস্তি বাড়ি আছে, এখন হয়তো গন্ধটা ওখান থেকেই আসছে। যাক বাবা, এই যাত্রায় বাঁচলাম। এখন আন্দাজে ঢিল মেরেও কাজে লেগে গেল। আসলে নরেন ঠিকই বলছিল। নরেন একটি কোম্পানিতে কাজ করায় বেশ মোটা টাকারই বেতন পেত, তাই তাদের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। কিন্তু তাদের বাড়ির পাশেই একটা বস্তি ছিল, আর তারা খুবই অপরিষ্কার, নোংরা ছিল। সেজন্যই নরেন সেদিন রুবির বিছানায় পটি করে ফেলাটাকে ধরতেও পারে না। এভাবেই সেদিন রাতটা কোনো ক্রমে কেটে যায়। পরের দিন রুবি সকালবেলায় উঠে বিছানার চাদর, বালিশের ওয়ার্ড পরিষ্কার করে ফেলে, যেটা দেখে তার শাশুড়ি মা বলে, আরে বৌমা, এটা তো নতুন চাদরের ওয়ার্ড ছিল, তা তুমি ওটাকে ধুতে গেলে কেন? আসলে মা, বিছানায় খাবার পড়ে গিয়েছিল, তাই আর কি ধুয়ে দিলাম। ও, তাহলে ঠিক করেছো। যদিও ওগুলো নতুন চাদর ছিল, তাই আমি ভাবলাম এত তাড়াতাড়ি নোংরা হয়ে গেল, যেখানে আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই যে পটি হিসু করে ফেলবে। যা বাবা, এ আবার পটির কথা বলছে কেন? না না, আমারই ভুল হচ্ছে, এরা কিছুই বুঝতে পারেনি। না না মা, আমি বললাম তো বিছানায় খাবার পড়ে গিয়েছিল। রুবি এভাবে বললে প্রতিমা দেবীও আর কিছু বলে না। এরপর প্রতিমা দেবী নিজের কাজে চলে যান। এদিকে রুবি ডাইনিং টেবিলে যখন খেতে বসে, তখন সে সিঙ্গাড়া, মোমো দেখতে পায় এবং সেগুলো নিয়ে খেতে থাকে। তার সঙ্গে 1 প্লেট কাঁচা লঙ্কা আর লঙ্কার আচারও নিয়েছিল। এসব খেতে দেখে তার শাশুড়ি মা বলে, আরে বৌমা, এইসব তুমি কি খাচ্ছটা কি? এত ঝাল খেলে তোমার পেট খারাপ করবে, আর এতে করে তোমার শরীরও খারাপ হতে পারে। মা, আমার কিছু হবে না, এসব আমার অভ্যেস আছে। আমি ছোট থেকেই প্রচুর পরিমাণে ঝাল খেতে ভালোবাসি, আর এতে করে আমার কোনোই সমস্যা হবে না। আসলে রুবি ঠিকই বলছিল। সে খুব ছোট থেকেই ঝাল খেতে পছন্দ করত এবং সে প্রচুর পরিমাণে ঝাল, স্পাইসি খাবার খেত, যার কারণে প্রায় সময় তার পেটের খুব সমস্যা দেখা দিত। আর তাকে কেউ মানা করলেও সে কারোর কথাই শুনতো না। কয়েক বছর আগের ঘটনা, যখন রুবির বিয়ে হয়নি। এমনই তখন রুবি কলেজে পড়াশোনা করত। তাই একদিন সে কলেজ থেকে ফেরার সময় তারা ফুচকা খাচ্ছিল। তখন রুবি বলে, এই যে দাদা, আমার ফুচকা একটু ঝাল বেশি করে দেবেন। মানে একটু নয়, এতটা পরিমাণে ঝাল দেবেন যাতে আলুটা পুরো গ্রিন হয়ে যায়। মানে বুঝতে পারছেন তো আমি কিরকম ঝাল দিতে বলছি? ই আবার কি মেয়ে রে বাবা, এত ঝাল আবার কেউ খায় নাকি? 5 টাকার ফুচকা খেতে এসে তো 10 টাকার লঙ্কা শেষ করে দিয়ে চলে যাচ্ছে। যাকগে, কি আর বলা যাবে, খরিদ্দার তাই যেটা চাইবে সেটাই দিতে হবে। হ্যাঁ বোন, তুমি চিন্তা করো না, আমি তোমায় স্পেশাল ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিচ্ছি। ফুচকাওয়ালার কথা শুনে রুবি খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই রুবির এক বান্ধবী বলে, এই রুবি, তুই কি মানুষ রে? এত ঝাল কেউ খেতে পারে? তোর জিভে কি প্লাস্টিক লাগানো আছে নাকি যে তোর ঝালটাল লাগে না? আরে পাগল, ঝাল খাবার মজাটাই আলাদা। আমি তো ছোট থেকেই প্লেট প্লেট লঙ্কা খাই, আর যখন আমার স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে আমি লঙ্কা, লেবু, নুন মিশিয়ে খেয়ে নিই। আহ, যা লাগে না, অসাধারণ। এরপর ফুচকাওয়ালাটা রুবির কথা মতোই প্রচুর পরিমাণে লঙ্কা দিয়ে গ্রিন আলুর চাটনি বানিয়ে ফেলে। এরপর রুবি মজা করে খেতে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুবি যখন বাড়িতে আসে, তখন তার পেটের মধ্যে কেমন মোচড় দিতে থাকে। এরপর সে বাথরুমের দিকে যেতে যাবে কি, হঠাৎই তার আগেই সে পটি করে ফেলে, যেটা দেখে রুবির মা কল্পনা দেবী বলেন, এ বাবা, ছি 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 ছি, তুই আবারও জামা কাপড়ে পটি করে ফেললি? নিশ্চয়ই বাইরে থেকে কিছু উল্টোপাল্টা খেয়ে এসেছিস। এই তোর স্বভাব এবার বদলা, বুঝলি? 2 দিন পরে বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবি, সেখানে গিয়ে কি করবি শুনি? ওহ মা, তুমি এত চিন্তা করো না তো, সব কিছু বদলানো যাবে, ঝাল খাওয়া ছাড়া যাবে না। ঝাল ছাড়া আমি বাঁচতেই পারবো না। এই বলে রুবি ওয়াশরুমে চলে যায়। এভাবেই রুবির ঝাল খাওয়া দিন দিন বাড়তেই থাকে এবং তার বিছানাতে জামা কাপড়ে পটি করাও বাড়তে থাকে।
এমনই সময় নরেনের সঙ্গে রুবির বিয়ে ঠিক হয়ে যায়। এরপর তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পর শ্বশুরবাড়ির প্রথম দিন গিয়েই রুবির অবস্থা খারাপ হয়ে যায়। এভাবেই কয়েকবার রুবি বিছানায় জামা কাপড়ে পটি করে ফেলে, কিন্তু সেগুলো সে কাউকেই বুঝতে দেয় না। এমনই একদিন সকালে রুবির খুব জোরে পটি পেয়েছিল। তখন ওহ বাবা, পেটটা আবার গোলাচ্ছে। কালকে লঙ্কার জুসটা খাওয়ার পরই এরকম হচ্ছে, কেমন যেন পাতলা পটি হচ্ছে। এখনই যদি আমি ওয়াশরুমে না যাই আমার জামা কাপড়েই পটি হয়ে যাবে। এই বলে রুবি ছুটে ওয়াশরুমের দিকে যেতে থাকে, কিন্তু সে গিয়ে দেখে টয়লেট রুমের দরজা বন্ধ রয়েছে। তখন এই ওয়াশরুমে কে আছে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার খুব জোরে পটি পেয়েছে, আমি আর চাপতেও পারছি না। আরে বৌমা, আমি পটি করছি, আমার এখন একটু সময় লাগবে, তুমি একটু ম্যানেজ করে নাও তো। প্রতিমা দেবী এভাবে বললে রুবি তখন নিজের ঘরের মধ্যে চলে যায়। এরপর সে বিছানায় একটু চাপাচাপি করেই বসেছিল আর মনে মনে বলছিল, এই রে, আর মনে হয় চেপে রাখা যাবে না, বাইরে বেরিয়ে এলো বলে মনে হচ্ছে। এখন কোথায় পটি করি? এখন তো উঠতেও পারবো না। আমি বরং এক কাজ করি, আমি এখানেই পটি করে ফেলি, তারপর না হয় আগের মতো পরিষ্কার করে নেব। এই বলে রুবি নিজের ঘরের মধ্যেই পটি করে ফেলে। ঠিক তখনই নরেন ঘরের মধ্যে ঢোকে এবং সে আবারও নাকে গন্ধ পায়। তারপর, এ কি রুবি, তুমি ঘরের মধ্যে এসব কাজ করে বেড়াচ্ছ কেন? এখন তুমি এত বড় মেয়ে হয়ে জামা কাপড়ে পটি করে ফেলছো? আচ্ছি ছি, এখন তো দেখছি ঘরের মধ্যেও পটি করে বসে রয়েছো। কি করব বলো, তোমার মা তো সেই কখন বাথরুমে ঢুকেছে, এখনো বের হওয়ার নামই নেয়নি, আর আমার খুব চাপাচাপি হয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে এই গন্ধটা প্রথম দিনেও বের হয়েছিল, আর তুমি পাশের বস্তি থেকে গন্ধ আসছে বলে চালিয়ে দিয়েছিলে, তাই না? এখন দেখছি তুমি সেদিনও হয়তো বিছানায় পটি করে ফেলেছিলে। এতদিন আমি মেঝেতে হাগা পেট খারাপ বউ দেখেছি, কিন্তু বিছানায় হাগা বউ এই প্রথমবার দেখলাম। ছি 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 ছি। নরেন যখন এভাবে বলছিল তখন রুবির মন খারাপ হয়ে যায় এবং নরেনের চেঁচামেচি শুনে প্রতিমা দেবীও সেখানে আসেন এবং বলেন, এই না না, এরকম বিছানায় হাগা বউকে কখনোই আমরা বাড়ির মধ্যে রাখতে পারি না। একটা মানুষজন এসে গেলে তখন আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। একে এক্ষুনি মায়ের বাড়িতে পাঠিয়ে দে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এর না তো ঝাল খাওয়ার অভ্যাস কখনোই যাবে না, আর নাইবা এর বিছানায় পটি করার অভ্যাস কমবে। তার থেকে বরং ভালো ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিই। এভাবেই বলে প্রতিমা দেবী এবং নরেন রুবিকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর রুবি তার মাকে সমস্ত কথাই জানায়। তখন রুবির মা কল্পনা দেবী বলে, মারে, আমি তোকে প্রথম থেকেই বলেছিলাম এত ঝাল খাস না, ঝাল খাওয়া কমা, নয়তো তোর শ্বশুর বাড়ি গিয়ে তুই বিপদে পড়ে যাবি। তখন তো তুই আমার একটাও কথা শুনলি না, বল। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এখন থেকে অত ঝাল খাবো না। আমি কখনোই বুঝতে পারিনি আমার ঝাল খাওয়াটা বদ অভ্যেসে পরিণত হয়ে যাবে, আর যার জন্য এত সমস্যার সম্মুখীন হতে হবে। তুই চিন্তা করিস না রে মা, আমি তোকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবি তোর পেটের সমস্যা একেবারে ভালো হয়ে যাবে। এই বলে কল্পনা দেবী রুবিকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায় এবং চিকিৎসার ফলে রুবির পেটের সমস্যা একেবারেই কমে যায়। আর এদিকে রুবি ঝাল খাওয়াও একেবারেই কমিয়ে দিয়েছিল, যাতে করে তার শারীরিক আর কোনো সমস্যা ছিল না। এরপর রুবি আবারও তার শ্বশুর বাড়িতে ফিরে আসে। এখন রুবিকে নিয়ে তার শাশুড়ি এবং নরেনের কোনোই আপত্তি থাকে না। এরপর তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।